আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। সেনাবাহিনীতে আয়োজিত বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নিয়েছেন দেশি বিদেশি 100 দৌড়বিদ। সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা নিজ মালিকানাধীন ব্যাংকে স্থানান্তর করে মেয়র পদের যোগ্যতা হারিয়েছেন তাপস, বললেন সাইদ খোকন। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 26 মার্চ, জানিয়েছেন মন্ত্রী। ভুলে কারো নাম বাদ গেলে সংশোধনের আশ্বাস। ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। সীমিত আকারে খোলার পক্ষে শিক্ষাবিদরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ঐতিহাসিক 10 জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972 সালের এই দিনে পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্ত হয়ে স্বাধীন মাতৃভূমিতে ফিরে আসেন বঙ্গবন্ধু। আর তার এই ফিরে আসার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার স্বাদ, মুক্তির আনন্দে আসে পূর্ণতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব আর দিক নির্দেশনায় দীর্ঘ সংগ্রামের রক্তাক্ত পথ পেরিয়ে অবশেষে বাঙালি ছিনিয়ে আনে মুক্তির লাল সূর্য। ৭১-এর 16 ডিসেম্বরের পর ঢাকার রাস্তায় রাস্তায় তখন মুক্তির উৎসব। কিন্তু যে নেতার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালির স্বাধীনতা অর্জন, জাতির পিতা বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। স্বাধীনতা অর্জনের পরও প্রিয় নেতার এই অনুপস্থিতিতে মুক্তির উৎসব তখনও পূর্ণতা পায়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের স্বীকৃতি, ভারত, সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর কাছেও বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তানের উপর চাপ দেওয়ার আহ্বান জানানো হয়। শ্রীমতী ইন্দিরা গান্ধীও বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাকে পেয়ে আমরা গর্বিত, আমরা ধন্য। আপনি একটি দেশ সৃষ্টি করেছেন, আপনার তুলনা আপনি নিজে। এর মধ্যে বঙ্গবন্ধু যখন একান্ত কথা হয় ইন্দিরা গান্ধীর সাথে, তখন বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলুন কখন আপনি আপনার সেনাবাহিনী প্রত্যাহার করে নেন। বিশ্ব জনমত আর আন্তর্জাতিক চাপের মুখে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পরাজিত পাকিস্তানি জান্তা। লন্ডন, দিল্লি হয়ে 10 জানুয়ারি বিজয়ী বেশে মুক্ত স্বদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ, এটা ছিল মানুষের কল্পনাতীত। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও সেই স্বাধীনতা ছিল অপূর্ণ, সেই স্বাধীনতা ছিল দ্বিখণ্ডিত মানুষের কাছে। সেই স্বাধীনতার স্বাদ মানুষ নিতে পারত না, নিতে পারে নাই যতদিন না বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছিলেন। বাঙালির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। স্বপ্ন দেখেছেন স্বাধীন বাংলাদেশের। তার এই স্বপ্ন পরিপূর্ণ হয় 1971 সালের 16 ডিসেম্বর। আর বাঙালির স্বাধীনতা পূর্ণতা পায় সেই স্বাধীন দেশে জাতির জনকের ফিরে আসার মাধ্যমে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর ফুল ম্যারাথন ইভেন্ট। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ভোরে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে দেশি বিদেশি 100 দৌড়বিদের অংশগ্রহণে শুরু হয় 42.195 কিলোমিটার ইভেন্টটি, যা শেষ হবে হাতিরঝিলে এসে 5টি চক্কর দেওয়ার মধ্য দিয়ে। ম্যারাথন চলাকালীন সময়ে সেই এলাকার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফুল ম্যারাথন ছাড়াও হাফ ম্যারাথন ও ডিজিটাল ম্যারাথন নামে আরও 2টি ইভেন্ট রয়েছে এই আয়োজনে। হাফ ম্যারাথনে স্থানীয় 100 দৌড়বিদ অংশ নেবেন। ম্যারাথনে অংশ নিচ্ছেন কেনিয়া, ফ্রান্স, স্পেন সহ 13টি দেশের 35 জন বিদেশি অ্যাথলেট। দেশি বিদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের ক্যালেন্ডারে।
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন অভিযোগ করেছেন, বর্তমান মেয়র ব্যারিস্টার ফাজলে নূর তাপস নিজ মালিকানাধীন ব্যাংকে সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা স্থানান্তর করেছেন। সাইদ খোকন মনে করেন এ কারণে মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। অভিযোগ করেন, কোন আইনি নোটিশ না দিয়ে বৈধ দোকানগুলোর ওপর বুলডোজার চালিয়েছে সিটি কর্পোরেশন। আমার আর কিচ্ছু নেই, আমি জায়গায় জায়গায় হাঁটি, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই, যেই জায়গায় যাই, আমার আর কিচ্ছু নাই এখন আর। সব হারিয়ে নিঃস্ব জাহাঙ্গীর আলমের একমাত্র সম্বল চোখের পানি। বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তার দোকান, কাগজপত্র নিয়ে শুধুই হাহাকার তার মতো শত শত অসহায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ফুলবাড়িয়া দোকান উচ্ছেদের প্রতিবাদে কদম ফোয়ারার সামনে মানববন্ধন করেন। আমরা বাংলাদেশের নাগরিক হইয়া আমরা বাস্তুহারা হয়ে গেছি, নিরুপায় হয়ে গেছি। এখন আমাদের অন্ন বস্ত্রর কোনো সুযোগ নাই, আমরা না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। আবার ঘর দেয়, চুলা দেয়, পাতিলা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ব্যবসা দেয়। দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলাও হয়েছে আদালতে। এ ব্যাপারে এতদিন পুরোপুরি নীরব থাকলেও শনিবার এ নিয়ে মুখ খোলেন তিনি। মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র দাবি করেন, সিটি কর্পোরেশন যেসব দোকান ভেঙেছে তা সম্পূর্ণ বৈধ। বোর্ড সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে প্রকৌশল বিভাগ এই সমস্ত মার্কেটগুলোর নকশা সংশোধন করে। রাজস্ব বিভাগ 7 থেকে 8 বছরের বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে তাদেরকে রসিদ প্রদান করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করার মধ্য দিয়ে এই দোকানদার ভাইদেরকে আমরা বৈধতা দান করি। বর্তমান মেয়রের পদে থাকা নিয়েও প্রশ্ন তোলেন সাইদ খোকন। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন 2009-এর 2য় অধ্যায়ের অনুচ্ছেদের 2-এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। উচ্ছেদের মাধ্যমে যে সমস্ত ব্যবসায়ী ও কর্মচারী করোনার এই দুঃসময়ে নিঃস্ব হয়ে গেছেন, পথে বসে গেছেন, তাদের পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। এর আগে নকশার অনুমোদন না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর 250-র বেশি দোকান গুড়িয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি জানিয়েছেন, আগামী 26 মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভুলক্রমে কারো নাম বাদ গেলে তা তিনি মন্ত্রণালয়ের নজরে আনলে সংশোধনের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। শনিবার বিকেলে সিটি কর্পোরেশনের কড্ডা এলাকায় সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় নির্মিত কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবন নির্মাণ ও হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগে যে তালিকা করা হয়েছিল সেখানে যারা আওতাভুক্ত নন ভুলক্রমে তাদের নাম এসেছে, আর যাদের নাম আওতাভুক্ত হবার কথা তাদের নাম বাদ পড়ে গিয়েছিল। মন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে জাতির সামনে তা উপস্থাপন করা হবে এবং আপত্তির গ্রহণের জন্য 30 দিন সময় দেওয়া হবে বলেও জানান। অনাপত্তি থাকলে 28 ফেব্রুয়ারির মধ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে। মন্ত্রী আরও বলেন, কারো বিষয় তদন্তাধীন থাকলে তা নিষ্পত্তির পর তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হলে তালিকায় যুক্ত হবেন। আমরা সারা জাতির সামনে 30 দিন সময় দিব এই তালিকার উপর কোনো আপত্তি আছে কিনা। আপত্তি না থাকলে আমরা ওটা মানে খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করব। 26শে মার্চ ইনশাল্লাহ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। এদিকে রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত ফারদিন ইফতেখার দেহানের সর্বোচ্চ শাস্তির দাবিতে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা। একই সঙ্গে ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করে আগামী 7 দিনের মধ্যে হত্যার বিচার শুরুর দাবি জানান তারা। শনিবার সন্ধ্যায় ধানমন্ডি 27 নম্বরে রোডে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এসব দাবি করা হয়। এই সময় তারা গ্রেফতারকৃত অভিযুক্ত
দিহানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। দেশে আর যেন কোনো ধর্ষণের ঘটনা না ঘটে সে বিষয়ে রাষ্ট্রের কাছে দাবি জানান প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষক ও অভিভাবকরা। একই সাথে এ ঘটনা নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের ছেলে মেয়েদের বিষয়েও সবাইকে সচেতন হবার আহ্বান জানান তারা। ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই খোলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রাথমিকভাবে যেসব এলাকায় করোনা সংক্রমণের হার কম সেসব এলাকায় সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে মত দেন শিক্ষাবিদরা। গেল 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর শিক্ষার্থীদের সুরক্ষায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। দফায় দফায় বাড়ানো হয় ছুটি। সবশেষ আরেক দফা বাড়িয়ে 16ই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। হঠাৎ করেই শিক্ষামন্ত্রী জানান পরিবেশ অনুকূলে থাকলে ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। নেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষাও। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যে স্কুল খোলা নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিষ্ঠান প্রধানরা জানান সরকারি নির্দেশনা মানতে প্রস্তুত আছেন তারাও। করোনা তো এই মার্কেটে গেলেও তো বাসায় চলে আসতে পারে মহিলাদের সাথে, তো শুধু স্কুল বন্ধ রাখলে হবে? অনেকদিন বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে না, ঘরে বসে ভালো লাগছে না। বাচ্চাদের পড়ালেখা অলরেডি অনেক নষ্ট হয়ে গেছে, ওরা অনেক পিছিয়ে আছে। সরকার যদি চান যে স্কুল খুলে দিবেন, ওনাদের যে নির্দেশনা থাকবে আমরা তো অবশ্যই মানব, তার জন্য আমরা শতভাগ প্রস্তুত আছি। করোনাটা কমার আগে এটা করা স্কুল খোলা উচিত না। বাচ্চাদের তো প্রশ্নই আসে না স্কুলে দেওয়ার। যেভাবে এখনো 1 বছর লস হয়েছে, দরকার হলে আরো 6 মাস লস হোক। সরকার আমাদেরকে যে ধরনের নির্দেশনা দিবেন ক্লাস নেওয়ার ব্যাপারে, স্বাস্থ্যবিধি মেনে আমরা সেই ধরনের ক্লাসগুলি পরিচালনা করব। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কোমলমতি শিশুদের নিয়ে আরও চিন্তা করার সুযোগ আছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তো কলেজের বাচ্চারা কিন্তু নিজেদের হাইজিনটা বুঝে ফেলেছে। যে বাচ্চারা নিজেদের টেক কেয়ার করতে পারে না তাদের ক্ষেত্রে আমার মনে হয় আরও একটু সময় নেওয়া উচিত, কারণ তাদের সঙ্গে প্যারেন্টস যেতে হবে। প্যারেন্টস যাওয়া মানে আরও ডাবল লোক বের হওয়া ঘর থেকে। প্রাথমিক পর্যায়ে করোনা ঝুঁকিমুক্ত এলাকায় সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ শিক্ষাবিদদের। যেসব এলাকায় করোনা সংক্রমণের হার নগণ্য, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে আমাদের জানা মতে সেখানে সীমিত পরিসরে শিক্ষার্থীদের যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে তাদের যে উপকার হবে, প্রথম হলো যে তারা হয়তো আর পিছিয়ে পড়বে না, তারা যুক্ত হতে পারবে শ্রেণীকক্ষে পঠন পাঠনে। প্রযুক্তির কল্যাণে থেমে নেই অনলাইনে ক্লাস কিংবা বন্ধুদের সাথে আড্ডা। তবুও তো একজন শিক্ষার্থীর মন পড়ে থাকে ক্লাসরুম কিংবা বিদ্যালয়ের এই বারান্দাতে। তবে বিশেষজ্ঞরা বলছেন ক্লাস খোলার ব্যাপারে আবেগ নয়, সিদ্ধান্ত নিতে হবে বিবেক দিয়ে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সীমানা ঠিকমতো চিহ্নিত নেই রাজধানীর ও আশেপাশের কোনো খালেরই। এ কারণে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চললেও শেষ পর্যন্ত হটানো যায় না দখলবাজদের, মুক্ত করা যায় না খালগুলো। তবে এবার দখলদারদের কেবল উচ্ছেদ নয়, সিএস ম্যাপ অনুযায়ী সীমানা নির্ধারণও করে দেবে সিটি কর্পোরেশন। এদিকে খাল মুক্ত করতে উচ্ছেদ শুরুর আগেই সীমানা ঠিক করার তাগিদ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। মাইনুল শোভেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীতে একসময়ের ঐতিহ্যবাহী কল্যাণপুর খালের বর্তমান চিত্র। খালপাড়ে দখলবাজদের অবৈধ সীমানা প্রাচীরের মধ্যে নাজুক দশায় বটগাছটি। এটি জানান দিচ্ছে কোনো এককালে খালের পাড় দিয়ে হেঁটে চলা ক্লান্ত পথিককে ছায়ায় আগলে রাখত সে। খালের অর্ধেকেরও বেশি অবৈধ দখলদারদের কবজায়, যতটুকু আছে তাও ভরাট বা আবর্জনায় ঠাসা। রাজধানীর আরও 26টি খালের মতোই সীমানা ঠিক হয়নি গুরুত্বপূর্ণ এই খালেরও, যার কারণে দখলবাজরা খালটিকে গ্রাস করেছে ইচ্ছে মতো। রাজধানীর খালগুলোকে ঘিরে অব্যবস্থাপনার একটি বড় উদাহরণ দীর্ঘদিনেও খালের সীমানা চিহ্নিত না হওয়া, যদিও সংশ্লিষ্টরা এ বিষয়ে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন খালের সীমানা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া গেলে এখন খালের এই মৃতপ্রায় অবস্থা দেখতে হতো না। ঢাকা দক্ষিণ সিটির আওতায় থাকা সব খালের মধ্যে কেবল শ্যামপুর খালের সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। এছাড়া অন্য সব খালের সীমানা নির্ধারণ না হলেও কয়েকটি জায়গায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।
যদিও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন 1887 সাল থেকে 1940 সালের সিএস জরিপ অনুযায়ী সীমানা বেঁধে দেওয়া হবে। আমরা 3টি কাজ একত্র করব। সীমানা চিহ্নিত করবো সিএস ম্যাপ অনুযায়ী, আমরা আবর্জনা অপসারণ করব, খালের পলি আমরা অপসারণ করব এবং পরিশেষে আমরা খালগুলিকে যেন প্রভাবন রেখে দৃষ্টিনন্দন করব। একত্র সবগুলো পারবো না, যে 3টা বেশি আমাদের মান্ডা, জিরানি এবং শ্যামপুর, এই 3টা আমরা অগ্রাধিকার কাজটা করতে চাই। খাল রক্ষায় সরকারকে বিভিন্ন সময়ে লিখিত সুপারিশ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। প্রতিষ্ঠানটির মতে সবকিছুর আগে দরকার সীমানা ঠিক করা। সীমানা চিহ্নিত করতে হবে, না করলে এই উচ্ছেদে তো কোনো লাভ হবে না, আবার থেকে যাবে। ফলে আমাদের খাল তো এত ছোট ছিল না, এত ন্যারো হয়ে গেছে। আগামী দিনে খালগুলো আরও বড় করা উচিত বলে আমরা মনে করি। সেটা যদি অ্যাকুইজিশন করে হয়, অ্যাকুইজিশনে যাওয়ার দরকার নেই। আমার সিএস পর্চা অনুসারে খাল যতটুকু ছিল ততটুকু আমরা বের করব। ঢাকা দক্ষিণের চেয়ে খাল বেশি উত্তরে। সেখানকার 15টি খালের মধ্যে রূপনগর খালের সীমানা নির্ধারণে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মাইনুল সোহন, বাংলা ভিশন, ঢাকা। পটুয়াখালী পৌরসভার 177 কিলোমিটার সড়কের বেশিরভাগই ভাঙা আর খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলাচল করছে শহরবাসী, ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পটুয়াখালী শহরের প্রায় সব রাস্তা খানাখন্দে ভরা। ঝুঁকিপূর্ণ সড়কে ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী। জেলা শহরের মূল সড়ক থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ কিছু রাস্তার আরও বেহাল দশা। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশের প্রধান সড়কটি এতটাই বেহাল যে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে হাসপাতালে যাওয়া রোগী ও তাদের স্বজনরা। এছাড়া শহরের জুবিলি স্কুল সড়ক, নবাবপাড়া ও স্টেডিয়াম সড়ক, সবুজবাগ লেন সহ বিভিন্ন সড়ক এখন চলাচলের অনুপযোগী। কষ্ট হইতেছে, রাস্তাগুলো একটু ভাঙাচোরা একটু ঠিক মেরামত করলে আমরা ভালোভাবে চলতে পারি। এই রাস্তাটা দরকার মেরামত করার, নাইলে আমরা চলতে পারতে আমার কষ্ট হয়ে যায়। চলার পথে অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে একটা রানিং গাড়ি, রাস্তা খারাপ, তাই গাড়িটা থামানো দরকার, তাই গাড়ি থামায়, পিছন থেকে আবার একটা রানিং গাড়ি এসে গাড়িটার উপরে লাগায়, তার ওই ভুক্তভোগী আমরা যারা যাত্রী তারা হই। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ ও মালামাল নিয়ে ভারী যানবাহন চলাচলের কারণেই সড়কের এই বেহাল অবস্থা বলে মনে করেন সংশ্লিষ্টরা। সমস্যা সমাধানে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানালেন পৌর মেয়র। বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করার ফলে এখানে 40 টন পর্যন্ত ট্রাক ঢুকে যাচ্ছে, যে রাস্তার ক্যাপাসিটি হয়তো আমাদের 10 টন, 15 টন বা 20 টন, সেখানে অনেক হেভি লোডেড ট্রাক ঢুকে যাচ্ছে। এই জন্য আমাদের কিছু রাস্তাঘাট ক্ষতি হচ্ছে। তাই আমরা পরবর্তী করার সময় এই রাস্তাগুলোর ডিজাইন মোতাবেক এবং হেভি লোডেড গাড়ি যেন চলতে পারে সেই মোতাবেক করছি। সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি শহরে প্রবেশ করা সহ জলাবদ্ধতায় শহরের কার্পেটিং সড়কগুলো নষ্ট হচ্ছে। দ্রুত ভোগান্তি থেকে মুক্তি চান ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নিয়েছেন দেশি বিদেশি 100 দৌড়বিদ। সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা নিজ মালিকানাধীন ব্যাংকে স্থানান্তর করে মেয়র পদের যোগ্যতা হারিয়েছেন তাপস, বললেন সাইদ খোকন। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 26 মার্চ, জানিয়েছেন মন্ত্রী। ভুলে কারো নাম বাদ গেলে সংশোধনের আশ্বাস। ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। সীমিত আকারে খোলার পক্ষে শিক্ষাবিদরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।